আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর গণিতের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গণিতের দ্বিতীয় পার্টে শূন্যস্থানগুলো ছিল। শূন্যস্থান ছিল 10টি আমরা সলভ করার চেষ্টা করছি। তো প্রথমটা হচ্ছে যে সাধারণ ভাগ যেমন 3500 ভাগ শূন্যস্থান ইকুয়াল টু 35 হলে তাহলে মাঝখানে কী হবে? যদি এরকম হয়, আমরা জানি যে কি এটা ভাগ আছে, এই পাশে গেলে কি হবে? গুণ অবস্থায় হবে। আবার এটা গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে ভাগ হবে। তো আমরা এই শূন্যস্থানের মানটা বের করতে চাইলে 35 দিয়ে 3500কে ভাগ করতে পারবো, করলেই বের হয়ে যাবে। তো 35 মতো কতবার যায়? 3500কে 35। এই শূন্যের জন্য এখানে একটা শূন্য দিলাম, এই শূন্যের জন্য এখানে একটা শূন্য দিলাম। অতএব আমার এই শূন্যস্থানে কত হবে? 100। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তখন বাক্যটিকে কি বলে? তখন বাক্যটিকে বলে খোলা বাক্য বলে। সে যখন কোনো বাক্যকে সত্য বা মিথ্যা হিসাবে নির্ণয় করা যায় না, তখন সেই বাক্যটিকে কি বলে? খোলা বাক্য বলে। খোলা বাক্য, এই জায়গায় খোলা বাক্য লিখতে হবে, খোলা বাক্য বলে। আচ্ছা, তারপরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা দেখি 17, 11 এবং 19-এর গসাগু। তা আমরা এটা সাধারণভাবে করতে পারবো। আবার এমনিতে যদি দেখি 17, 11 এবং 19 এর মাঝে কিন্তু কোনো কিছু কি সাধারণভাবে কি ভাগ করা যায় না। এগুলো কি অনেকটা মৌলিক সংখ্যার মতো, ঠিক আছে? তো 19 মৌলিক সংখ্যা, 17, 11 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা হলে এইভাবেই এক হয়। তারপর আমরা সাধারণ নিয়মে করার চেষ্টা করি। 7, 11-র মধ্যে কতবার যায়? 7 কে 7, তাই 3। তারপরে কত থাকে? 3 দুগুণে 6, 1, তাহলে 3 কে 3। তার মানে এই যে এখানে 1 আছে, কি আছে? 1 হচ্ছে। এই 1 দিয়ে 19কে ভাগ করলে কত হবে? 19 কে 19। ঠিক আছে, তার মানে 1। গসাগু হচ্ছে কত? 1। প্রকৃত ভগ্নাংশের প্রশ্নটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি হয়? তার প্রকৃত ভগ্নাংশটা কি সেটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশটা কি সেটা জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড়, তাকে বলা হয় কি? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে এভাবে থাকবে আর কি, সমস্ত আকারে থাকবে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব কি জানি আমরা? ছোট। লব হয় কি? ছোট হয়, আর হর হয় বড়। তো এইখানে কি বলছে? প্রকৃত ভগ্নাংশের হর সব সময় লব থেকে কি হয়? বড়। লব থেকে কি হয়? বড়। তাহলে উত্তর হবে কি? বড়। আচ্ছা, তারপরে কি? 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। মানে কতজন লোকের 32%? 16 জন। ঠিক আছে, ধরি লোক সংখ্যা কত? আমরা এটা অনেক দুইভাবে করতে পারি, এইখানে একভাবে দেখি। ধরি, যেহেতু বলছে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%, তাহলে আমরা কতজন লোকের 32% সেটা আমরা জানি না। ধরি যে লোক সংখ্যা হচ্ছে কজন। লোক সংখ্যা কতজন? কজন। প্রশ্ন মতো কয়ের 32%, 32%, 32 লিখে নিচে 100 লিখে, যেহেতু পার্সেন্ট। 32% ইকাল টু কত হচ্ছে আমাদের? 16 জন। 16 জন। তাহলে এইখানে এই 100 কী অবস্থায় আছে? আমরা জানি যে সাইড চেঞ্জ করলে কি হয়? 100 ভাগ অবস্থায় আছে, এ পাশে গেলে গুণ হবে। তারপর 32 কি গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে ভাগ হবে। তাহলে 16 কাটাকাটি যায় কিনা ওপর নিচে দেখা যায়। 16 দুগুণে 32, 2 100 মতো যায়, 50 দুগুণে 100। এখন কত হচ্ছে? তাহলে কত কয়ের মান কত? কয়ের মান হচ্ছে 50 জন। মানে তাহলে 16 আসলে কত, কোন সংখ্যার 32%? 16 হচ্ছে 50 সংখ্যার 32%।
এটা এভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি। 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32, কতজন লোকের? তো 32 জন লোক যখন প্রকৃত লোক সংখ্যা, তখন কি এই 32%, মানে 100 জনের মধ্যে 32, তাই 16 জন কত জনের মধ্যে? তাহলে 100 জন হয়েছে, 32 হয়েছে কখন? যখন আসল ছিল 100 জন। আর 16 জন হলে তাহলে কত পার্সেন্ট হবে? তাহলে 16 জন 32 জন যখন প্রকৃত লোক সংখ্যা কত? 100 জন। একজন যখন প্রকৃত লোক সংখ্যা কত? কম হবে না বেশি? অবশ্যই প্রকৃত লোক সংখ্যা কম হবে। এবং যদি 16 জন হয় তাহলে প্রকৃত লোক সংখ্যা কত? প্রকৃত লোক সংখ্যা বেশি হবে একজনের তুলনায়। তো বেশি হলে কি? গুণ। তো 16, 32, 16 দুগুণে 32, 2 দিয়ে 100কে কাটলে 50, সেই 50 উত্তর পেলাম আমরা। তাহলে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। আচ্ছা, তারপরের যে সংখ্যাটা সেটা কি দেখতে পাচ্ছি আমরা? এই যে 1.6 হলো 0.1 ড্যাশ একর, মানে কত একর সেটা আমরা জানি না। ধরি যে এখানে 1 একর, ঠিক আছে, বা ক একর, 1 একর ধরবো, ক একর ধরবো। তো ক দিয়ে এটাকে গুণ করি, ক দিয়ে 0.1কে গুণ করি। গুণ করলে এটা কত হবে? আমাদের 1.6 হবে। বোঝা গেছে বিষয়টা? আবার বলি, 1.6 হলো এত এর, এটা 1.6 কত, এটার কত গুণ, এক কথায় এটা আর কি। তাই আমরা মনে করি ক গুণ এত ইকুয়াল টু, এটা গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। আচ্ছা, দশমিকটা যদি আমরা উঠাই দিই, দশমিকের পরে কত? 1 ঘর, তাহলে একটা লিখে এটা শোনো। এইখানে আবার এই দশমিকটা উঠাই দিলে দশমিকের পরে 1 ঘর, 1 লিখে এটা শোনো। এই 10 কাটে, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হয়। তাহলে 1.6 হলো এত এর 16 গুণ। কত গুণ? 16 গুণ। আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা একটু দেখি। 7 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কত গুণ? আচ্ছা, এই যে এটা একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্ত এটা কেন্দ্রবিন্দু, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি? ব্যাস। এটা কি একটি ব্যাস। আর এই যে অর্ধেক অংশ, এই অর্ধেক অংশ, এটা হচ্ছে কি? ব্যাসার্ধ। এইখান থেকে শুরু করে, এ থেকে শুরু করে বি পর্যন্ত পুরোটা হচ্ছে কি? ব্যাস। এখানে যদি আমরা ও কল্পনা করি, তাহলে ও বি হচ্ছে কি? ব্যাসার্ধ। তো এই পুরোটা যদি 2 মিটার হয়, তাহলে অর্ধেকটা কত হবে? 1 মিটার। তার মানে কি হলো? বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কত গুণ? ব্যাসার্ধের কত গুণ? ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে ব্যাস হবে কত? 2, তার মানে দ্বিগুণ, 2 গুণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পর ড্যাশ বিন্দুতে মিলিত আছে। আমরা জানি কি রম্বস কাকে বলে, আগে জানতে হবে। রম্বস হচ্ছে যার 4টি বাহু সমান। 4টি বাহু কি? সমান। এই 4টা বাহু সমান এবং কি? সমান্তরাল। এটা যদি এদিকে হেলানো থাকে, ডান দিকে হেলানো থাকে, এটাও কি? ডান দিকে হেলানো থাকবে। উপরেরটা যদি সোজা থাকে, এটাও কি? সোজা থাকবে। এই যে এর মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে, এই রেখাটাকে বলে কর্ণ। এই যে কর্ণ আবার 2 ধরনের, একটা হচ্ছে যে এই যে বড় একটা কর্ণ, আর একটা হচ্ছে যে ছোট কর্ণ। এই বড় কর্ণটাকে বলে বৃহত্তম কর্ণ এবং ছোট কর্ণটাকে বলা হয় ক্ষুদ্রতম কর্ণ। এই কর্ণদ্বয় পরস্পর, ধরেন যে এই যে মাঝ বরাবর মধ্যবিন্দুতে কী করেছে? ছেদ করেছে কেন? এই যে এটা এদিক দিয়ে গিয়েছে, এটা এদিক দিয়ে গিয়েছে, যাওয়াতে এটা ছেদ করেছে। তো বৃত্তের ব্যাস, আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে মিলিত হয়? কোন বিন্দুতে মিলিত হয়েছে পরস্পর? এই যে এই রেখাটা, যেমন এ বি সি ডি, এসি রেখা এবং ডিবি রেখা মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। কোথায় এরা মিলিত হয়েছে? এই মধ্যবিন্দুতে এরা মিলিত হয়েছে। তাহলে উত্তর হবে মধ্যবিন্দুতে মিলিত হয়। 1 মেট্রিক টন সমান কি? 1 মেট্রিক টন হচ্ছে সমান হচ্ছে 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। 1000 কেজি।
1976 সালের ফেব্রুয়ারি মাসটি কতদিন? আচ্ছা, আমরা জানি যে ফেব্রুয়ারি মাসটা সাধারণত কিসের ওপর ডিপেন্ড করে? লিপ ইয়ারের ওপর ডিপেন্ড করে। লিপ ইয়ার যদি হয় তাহলে 29 দিন, আর সাধারণত ফেব্রুয়ারি মাস হচ্ছে 18 দিন। এটা আমরা জানি। এই যে আমরা জানি লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে? 29 দিনে। লিপ ইয়ার চেনার উপায়, লিপ ইয়ারের যে সালটা হবে, সালটার যদি শেষে যদি 2টি শূন্য থাকে, সেটি কী থাকে? 2টি শূন্য থাকে, তাহলে সেটাকে 400 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করতে হবে? 400। যেমন এই 2000 সালটা, এটা কি লিপ ইয়ার কি না? তো এটা যেহেতু শেষে 2টা শূন্য আছে, এটাকে আমরা 400 দ্বারা ভাগ করি। 400 দ্বারা ভাগ করে যেহেতু যাচ্ছে, তার মানে কি 2000 সালটা যে কোনো বাকশেষ থাকতেছে না, কোনো কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে? এটা হচ্ছে 2000 সালটা লিপ ইয়ার। তারপরে আবার যদি যেমন সাধারণ সংখ্যার ক্ষেত্রে, যেমন 1976 সাল, যেমন এইটা হচ্ছে 2025 সাল, 2024 সাল, 2026 সাল, এগুলো কোনটা লিপ ইয়ার এটা বুঝবো কি? এটা তো শেষে শূন্য নাই। যদি সালের শেষে 000 না থাকে, তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা? 4 দ্বারা। ঠিক আছে? তো 4 যেমন 2016 সাল ছিল কি লিপ ইয়ার, তো আমরা এটা কীভাবে বের করবো? 4 দিয়ে ভাগ করি। 4 5 20, একের জানা শূন্য, 4 4 16, তাহলে 405, 504। ঠিক আছে? তো 1976 সাল কি লিপ ইয়ার কি না, সেটা আমরা কীভাবে বুঝবো? তো 1976কে কি কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। তো 4 দ্বারা ভাগ করি, 4 4 16, 3 7, 4 9 36, 1 6, 4 4 16, কোনো কিছু ভাগশেষ থাকতেছে না, তার মানে কি 1976 সাল কি লিপ ইয়ার। আর আমরা জানি যে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস ছিল, লিপ ইয়ারটা যেহেতু 1976 সাল ফেব্রুয়ারি লিপ ইয়ার ছিল, তার মানে 1976 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে কয় দিনে? 29 দিনে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান।